ঢাকা ইনস্টিটিউট অফ অ্যাডভান্সড প্যারামেডিক্যাল টেকনোলজি DIAPT তে বিভিন্ন কোর্সে ভর্তি চলছে। আমাদের কোর্স সমূহ 3 বছর মেয়াদী ডিপ্লোমা ইন নার্সিং, 3 বছর মেয়াদী ডিপ্লোমা ইন ল্যাবরেটরি টেকনোলজি, 3 বছর মেয়াদী ডিপ্লোমা ইন ডেন্টাল টেকনোলজি, 3 বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইউনানি মেডিসিন অ্যান্ড সার্জারি অ্যাসিস্ট্যান্ট, 2 বছর মেয়াদী ডিপ্লোমা ইন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, 2 বছর মেয়াদী ডিপ্লোমা ইন। আসসালামু আলাইকুম। ঢাকা ইনস্টিটিউট অফ অ্যাডভান্স প্যারামেডিক্যাল টেকনোলজি থেকে আমি ডক্টর সাদিয়া আফরোজ। এখন আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ম্যাক্রোগ্লসিয়া। দেখবা ডেন্টালে এরকম অনেক পেশেন্ট আমাদের কাছে আসে যার টাংটা একটু বড় থাকে, স্বাভাবিকের চেয়ে টাংটা একটু বড়। তো এটাকে আমাদের মেডিকেল টার্ম অনুযায়ী আমরা বলে থাকি বা মেডিকেল সায়েন্স অনুযায়ী এই শব্দটাকে বলি ম্যাক্রোগ্লসিয়া, তার মানে টাংটা একটু বড়। এটা কিন্তু এক ধরনের ডিসঅর্ডার বা সমস্যা। তাহলে আমরা একটু আসলে মেডিকেল সায়েন্স অনুযায়ী ম্যাক্রোগ্লসিয়া কাকে বলে ফেলি। বলছে ম্যাক্রোগ্লসিয়া ইজ এ ডিসঅর্ডার ইন হুইচ দ্য টাং ইজ লার্জার দ্যান দ্য নর্মাল। তাহলে কি বললো? ম্যাক্রোগ্লসিয়া ইজ এ ডিসঅর্ডার ইন হুইচ দ্য টাং ইজ লার্জার দ্যান দ্য নর্মাল, মানে স্বাভাবিকের চাইতে তোমার টাঙের সাইজটা যখন একটু বড় হবে তখন এই সমস্যা বা ডিসঅর্ডারকেই বলা হচ্ছে ম্যাক্রোগ্লসিয়া। এখন কিছু সাইন সিমটম আছে, লক্ষণ, যেগুলো দেখলে আমরা বুঝতে পারি টাংটা একটু বড় আছে। যেমন ফার্স্টের দিকে বলা হয় যে এটা আসলে অ্যাসিম্পটোমেটিক, কম বয়সে এদের কোনো লক্ষণ তেমন তুমি দেখবা না, কারণ তখন টাঙের সাইজটা একটু ছোটই থাকে। বয়স বাড়ার সাথে সাথে বাড়ন্ত বয়স হতে হতে বাচ্চা যখন একটু বড় হতে থাকে তখন টাঙের সাইজটা বোঝা যায় যে হ্যাঁ স্বাভাবিকের চাইতে বড়। তাহলে প্রথম দিকের লক্ষণটা হচ্ছে অ্যাসিম্পটোমেটিক। তারপরে কিছু লক্ষণ দেখা যায় যখন বড় হতে থাকে তখন দেখবা যে বাচ্চাটার ডিপসনিয়া হচ্ছে, হ্যাঁ শ্বাসকষ্ট, ডিফিকাল্টি ইন ব্রেথিং, শ্বাস নিতে একটু কষ্ট হচ্ছে। ডিসফেজিয়া হতে পারে, ডিসফেজিয়া মানে কোনো কিছু খাওয়ার পরে সেটা গিলতে তার একটু সমস্যা হতে পারে, তার মানে ডিফিকাল্টি সোয়ালোয়িং অ্যান্ড ইটিং। ডিসফোনিয়া হতে পারে, তার মানে স্পিচ বা কথা বলতে তার একটু সমস্যা হচ্ছে, ঠিক আছে। সালোরিয়া হতে পারে, তার মানে সে হচ্ছে অতিরিক্ত লালা যেহেতু পড়তেছে তার মধ্যে একটা কাঁপুনি আসতে পারে, ঠিক আছে। অ্যাঙ্গুলার চিউলোসিস হতে পারে। অ্যাঙ্গুলার চিউলোসিস মানে আমাদের মাউথ বা মুখের যে কর্নার গুলা থাকে ওখানে দেখবা যে ঘা হয়ে গিয়েছে, ঠিক আছে, এটা হতে পারে। আর একটা যেটা প্রবলেম হয় আমাদের ডেন্টালে, সে যেহেতু টাংটাকে তার নির্দিষ্ট জায়গায় রাখতে পারে না। টাংটা আসলে কোথায় থাকে? আমাদের ফ্লোর অফ দ্য মাউথে থাকবে, তাই না? কিন্তু তার টাং যেহেতু বড় সেটা ফ্লোর অফ দ্য মাউথে রাখতে পারছে না, তখন কি করে জানো? টাংটা বারবার বের হয়ে আসতে চায়। তো বের হয়ে আসলে এই টাংটা কোথায় এসে লাগে? আমাদের নিচের দাঁতগুলাতে, তাই না? তো নিচের দাঁতগুলাতে স্বাভাবিকভাবে যখন ভেতর থেকে একটা প্রেসার আসে তখন দাঁতটা স্বাভাবিক অবস্থায় থাকতে পারে না, বাহিরের দিকে হেলে পড়ে। তখন কি হয়? হেলে পড়লে ওপেন বাইট, দেখবা আপনার মাউথ ক্যাভিটি একটা আরেকটার সাথে অক্লুশন মিলবে না, দুই ঠোঁট লাগবে না, মুখটা হা হয়ে থাকবে সবসময়, এটা একটা প্রবলেম হবে। আর একটা হচ্ছে দাঁতগুলো ফাঁকা হয়ে যাচ্ছে, বাহিরের দিকে দেখে যাচ্ছে, তার মানে আমার ওখানে কি হচ্ছে সমস্যা? সেটা হচ্ছে অ্যাবনর্মালিটি দেখা দিবে। আমাদের ডেন্টাল অ্যাবনর্মালিটি বা অর্থোডন্টিক যে অ্যাবনর্মালিটি থাকে এটা দেখা দিতে পারে। আর একটা হচ্ছে দেখবা যে সে মুখ দিয়ে নিঃশ্বাস নেয়, মুখ হা করে নিঃশ্বাস নিচ্ছে। তাহলে এই সাইন সিমটম বা লক্ষণগুলো আমরা দেখতে পারবো। তাহলে কি কি লক্ষণ আমরা পেলাম? ফার্স্টে বললাম যে যখন বয়স কম থাকে অ্যাসিম্পটোমেটিক, সেরকম কোনো লক্ষণ দেখা যায় না। তারপর যখন দেখবো যে হ্যাঁ একটু বড় হচ্ছে তখন কিছু লক্ষণ তুমি দেখতে পারবা, যেমন ডিপসনিয়া হবে, মানে ব্রেথিং বা শ্বাস নিতে তার একটু কষ্ট হবে। ডিসফেজিয়া হবে, তার মানে কোনো কিছু খেতে অথবা গিলতে তার প্রবলেম। ডিসফোনিয়া হবে, তার মানে কথা বলতে বা স্পিচে তার সমস্যা হবে, ঠিক আছে। সাইলোরিয়া হবে, তার মানে অতিরিক্ত লালা বের হবে মুখ থেকে, ঠিক আছে। অ্যাঙ্গুলার চিউলোসিস হবে, মানে আমার দুই মুখের কোণাতে ঘা দেখা দিবে, হ্যাঁ। আর ডেন্টালের ক্ষেত্রে আমরা বললাম যে ওপেন বাইট হবে, মুখটা দেখবে যে সবসময় হা করে থাকতেছে রোগী। আর কি হতে পারে? মুখ দিয়ে নিঃশ্বাস নিচ্ছে এবং তার অর্থোডন্টিক একটা অ্যাবনর্মালিটি হচ্ছে, তার মানে বাইট ঠিক নাই, নিচের দাঁতগুলো বাহিরে চলে আসছে, দুই দাঁতের মাঝখানগুলো ফাঁকা হয়ে গেছে, এরকম সমস্যা হবে। বোঝা গেছে? এখন চলে যাই কি কি কারণে আসলে এটা হয়। ফার্স্টে যে কারণটা বলা হয় যে কোষের অতিবৃদ্ধি অথবা টিস্যুগুলো, হয়তো ওখানকার টিস্যু যে আছে টাঙের সেগুলো অতিরিক্ত বেড়ে যাচ্ছে। এবং কি কারণে আসলে টিস্যু অথবা কোষ বেড়ে যায় অতিরিক্ত? সেটা হচ্ছে আমরা ধরে নেই যে হয়তো তার কোনো টিউমার আছে,
শরীরে কোথাও টিউমার আছে অথবা মাউথে কোনো টিউমার থাকতে পারে, যার জন্য তোমার এই কোষের অতিবৃদ্ধি বা টিস্যুগুলো অতিবৃদ্ধি পাচ্ছে, এটা একটা কজ। আরেকটা হচ্ছে অ্যাক্রোমেগালি হতে পারে, তার মানে তোমার হরমোনের কোনো সমস্যা আছে। আর কি হতে পারে, হয়তো জন্মগতভাবে বংশানুক্রমিকভাবে তোমার যে থাইরয়েড হরমোন সেটার পরিমাণ কম আছে, যেটাকে আমরা বলি কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম। আর ডায়াবেটিক একটা কজ থাকতে পারে, এখন কিন্তু অনেক কম বয়সে দেখবা ডায়াবেটিস হয়, তাই না বাচ্চাদের, এরকম কজ হতে পারে। তাহলে আমরা কি কি পেলাম, ফার্স্টে যেটা বললাম যে টিস্যু অথবা কোষের অতিবৃদ্ধি, বিশেষ করে টিউমার থাকতে পারে, অ্যাক্রোমেগালি হতে পারে, তার মানে তার শারীরিক যে হরমোনগুলো নিঃসরণ হচ্ছে এটা কম বেশি আছে। কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম হতে পারে, তার মানে বংশানুক্রমিকভাবে তার থাইরয়েড হরমোনের পরিমাণ কম আছে, ডায়াবেটিক পেশেন্ট সে হতে পারে। ঠিক আছে, আর কি কি কারণে হতে পারে, আমরা আরো দুটা টিউমারের নাম করব, সেটা হচ্ছে যে হেমানজিওমা অথবা লিম্ফ অ্যানজিওমা হতে পারে। ঠিক আছে, প্রাইমারি অ্যামাইলোইডোসিস, এগুলো কারণেও কিন্তু তোমার কি হতে পারে, দেখা যাচ্ছে ম্যাক্রোগ্লসিয়া অথবা টাংটা একটু বড় হবে। ডায়াগনোসিস কি করি আমরা, ফার্স্টে যে ডায়াগনোসিসটা করি সেটা হচ্ছে ক্লিনিক্যালি এক্সামিনেশন করব। একটা রোগী যখন আমার কাছে আসবে ক্লিনিক্যালি এক্সামিনেশন করব। তার আদার্স কিছু এক্সামিনেশন আমরা করি, যখন সে ঘুমায় থাকে তাকে আমরা হচ্ছে স্লিপ এন্ডোস্কোপি করে দেখি, ইমাজিং করে দেখি যে কি অবস্থায় আছে, কোনো অবস্ট্রাকশন আছে কিনা, কোথাও বাধা পাচ্ছে কিনা সেটা আমরা দেখব। আর যেটা করব সেটা হচ্ছে যে পেশেন্টের হচ্ছে একটা অ্যাবডোমিনাল আলট্রাসোনোগ্রাম করে দেখব, মলিকুলার গুলা স্টাডি করে আমরা দেখবো যে কোনো ডায়াগনোসিস পাওয়া যাচ্ছে কিনা। চিকিৎসার ক্ষেত্রে কি দিব, চিকিৎসার ক্ষেত্রে ফার্স্টে যেটা দেই, এই রোগীগুলার কিন্তু কথা বলতে একটু সমস্যা হয়, টাং একটু বড় যেহেতু কথা বলতে সমস্যা হয়, তখন আমরা কি করব যে আমরা তার হচ্ছে স্পিচ থেরাপি দেওয়ার চেষ্টা করব। স্পিচ থেরাপি তো জানা আছে কি করে, কথা বলার একটু ব্যবস্থা করে, কথা বলা শেখায়, মানে কিভাবে কথা বলতে হবে সেটা। এটা যদি না হয় তাহলে আমাকে অবশ্যই সার্জারি করতে হবে, টাঙের সার্জারি করে সাইজটাকে একটু ছোট করতে হবে। তারপরে আমাকে যেটা করতে হবে অর্থোডন্টিক ট্রিটমেন্টে আমি যাব, কারণ টাঙের কাজ না করে আমি দাঁতের কাজ করতে পারবো না। আমি যদি দাঁতের কাজ করি, অর্থোডন্টিক ট্রিটমেন্ট দিয়েও থাকি, তারপরে কিন্তু আবার আমাকে করতে হতে পারে। কেন? কারণ টাং তো বড়, সেটা আমাকে প্রেসার দিচ্ছে, প্রেসার দিলে কি হবে, আমার দাঁতগুলো আবার আগের পজিশনে চলে যাবে, ফাঁকা ফাঁকা হয়ে যাবে, বাঁকা হয়ে যাবে। তো এই জন্য ফার্স্ট আমরা সার্জারি করে নিলাম, তারপরে আমরা কি করলাম, আমরা হচ্ছে অর্থোডন্টিক ট্রিটমেন্ট করে ঠিক করব। আর যদি তুমি দেখো যে তোমার বড় টিউমার আছে, তাহলে তোমাকে কি করতে হবে, টিউমারটা রিমুভ করতে হবে। করার পরে আমরা যে ট্রিটমেন্টগুলো দেই, যেমন কেমোথেরাপি অথবা রেডিওথেরাপি, ওগুলো আমরা দিয়ে দিব। বোঝা গেছে আজকের টপিকস? ওকে, ধন্যবাদ।